আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে স্বাগতম। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে অর্থনীতি বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে, সেটা হচ্ছে উৎপাদন ও সংগঠন। তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করছি ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আজকের ক্লাসের মূল টপিকসটা হচ্ছে উৎপাদন ও সংগঠন। আচ্ছা, উৎপাদন কি? উৎপাদন বলতে আমরা নতুন উপযোগ সৃষ্টি করাকে বোঝাই। কি বোঝায়? নতুন কোনো কিছুর উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। আচ্ছা, উপযোগটা কি তাহলে? উপযোগ আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। উপযোগ হচ্ছে অভাব পূরণের ক্ষমতা সম্পূর্ণ জিনিস বা বস্তুগত জিনিসকে কি বলে? উপযোগ বলে। আর উৎপাদন কাকে বলে? উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। মনে করো বাজার থেকে 1 কেজি আটা কিনে আনা হয়েছে। এই আটাতে মনে করো হাফ কেজি চিনি মিশ্রণ করা হয়েছে। কি? চিনি মিশ্রণ করা হয়েছে। তারপরে 1 কেজি পরিমাণ পানি দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে মনে করো হচ্ছে 0.25 পয়েন্ট হচ্ছে লবণ দেওয়া হয়েছে। এই সবগুলোকে একত্রীকরণ করার পরে তৈরি হয়েছে রুটি। কি তৈরি হয়েছে? রুটি তৈরি হয়েছে। আচ্ছা, রুটি কি করে? আমাদের অভাব পূরণ করে। খিদা যদি লাগে, ক্ষুধা নিবারণের জন্য কি দরকার? রুটি দরকার। তাহলে দেখো, এই সবগুলো উপকরণ ব্যবহারের পরে নতুন যে একটা উপযোগ সৃষ্টি হয়েছে, তাকে অর্থনীতির ভাষায় বলা হচ্ছে উৎপাদন। বুঝতে পারছি উৎপাদন কি? উৎপাদন হচ্ছে অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে, আর উপযোগ, নতুন উপযোগ সৃষ্টি করাটাই হচ্ছে উৎপাদন। ক্লিয়ার? ওকে। উৎপাদনের পরে উৎপাদক। আচ্ছা, যিনি বাজার থেকে চিনি, আটা, লবণ কিনে আনে নতুন যে একটা রুটি তৈরি করলেন, নতুন একটা উপযোগ সৃষ্টি করলেন, তিনি কে? তিনি উৎপাদক। যে নতুন উপযোগ সৃষ্টি করে তাকে অর্থনীতিতে বলা হয় উৎপাদক। বুঝতে পারছি? উৎপাদনটা হচ্ছে উপযোগ সৃষ্টি করা, আর যিনি এই উপযোগ সৃষ্টি করেন তাকে অর্থনীতির ভাষায় উৎপাদক বলা হয়। ঠিক আছে? ওকে। দেখো, নতুন উৎপাদনের উপযোগ সৃষ্টি করা হয় 5 ভাগে। নতুনভাবে যদি আমরা কোনো কিছু তৈরি করি, নতুন কিছু উৎপাদন করি, তাহলে এটাকে 5 ভাবে করা যায়। বুঝতে পারছি? কয় ভাগে? 5 ভাগে। প্রথমটা হচ্ছে রূপগত, পরেরটা হচ্ছে স্থানগত, 3 নম্বরটা হচ্ছে সময়গত, 4 নম্বর সেবাগত, 5 নম্বরটা হচ্ছে মালিকানাগত। এই 5 ভাগে আমরা কি করি? নতুন উপযোগ সৃষ্টি করে থাকি। আচ্ছা, রূপগত উপযোগটা কি? প্রথমটা আমাদের আলোচনার বিষয় হচ্ছে রূপগত উপযোগ। মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, শুধুমাত্র আকার আকৃতি পরিবর্তন করে। বুঝতে পারছি? আকার আকৃতি পরিবর্তন করে নতুন একটা উপযোগ সৃষ্টি করতে পারে, এটা হচ্ছে রূপগত। যেমন বন থেকে কাঠ কাটে নিয়ে আসা হয়। কাঠটা প্রথমে কি থাকে? একটা গাছ থাকে, একটা বৃক্ষকে কেটে আনার পরে কাঠ তৈরি করা হয়। কাঠ থেকে নতুন একটা ফার্নিচার তৈরি করা হয়। আসলে কাঠ কি আমরা তৈরি করতে পারছি? কাঠ হচ্ছে প্রকৃতির দান। এটার শুধু আমরা রূপটা পরিবর্তন করে নতুন একটা যে ফার্নিচারের রূপ দিছি, সেটাই হচ্ছে রূপগত উপযোগ। অর্থাৎ কাঠকে কাজে লাগিয়ে আমরা নতুন একটা ফার্নিচার তৈরি করছি, আর এটা হচ্ছে রূপগত উপযোগ। অর্থাৎ রূপটা পরিবর্তন করে দিছি। আমরা কিন্তু আসলে নতুন কিছু তৈরি করতে পারি না, শুধু রূপটা চেঞ্জ করে দিই। ওকে। 2 নম্বরটা হচ্ছে স্থানগত উপযোগ। স্থানগত কি? অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে গিয়ে উপযোগ সৃষ্টি করা। যেমন কাঠটা কোথায় ছিল? বনে ছিল। বন থেকে কোথায় নিয়ে আসা হয়েছে? শহরে নিয়ে আসা হয়েছে, বা বাজারে নিয়ে আসা হয়েছে। বাজারে নিয়ে আসার পরে নতুন করে ফার্নিচার তৈরি করে বিক্রি করা হচ্ছে, বা গ্রাম থেকে কাঠ নিয়ে আসে শহরে বিক্রি করা হচ্ছে। এই যে দেখো, স্থানগত উপযোগ। বনের মধ্যে কাঠের কিন্তু তেমন কোনো প্রয়োজন নাই। বনের আশেপাশে যারা থাকে তারা কাঠকে কিসে ব্যবহার করে? খড়ি হিসাবে ব্যবহার করে। কিন্তু ওই কাঠটা যখন শহরে চলে আসতেছে, একটা ফার্নিচারের দোকানে চলে আসতেছে, তখন কিন্তু এটার মানটা বৃদ্ধি পাচ্ছে, মূল্য বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়ার পরে কি হচ্ছে? যিনি নিয়ে আসছেন তাকে অনেক বেশি মূল্য আমাদেরকে দিতে হচ্ছে। বুঝতে পারছি? এটা হচ্ছে স্থানগত উপযোগ। অর্থাৎ এক স্থানে যে জিনিসটার কদর নাই বা মূল্য কম, সেটা যদি আরেক স্থানে নিয়ে যাওয়া হয়, তাহলে কি হবে? তার উপযোগটা বৃদ্ধি পাবে। বুঝতে পারছি? ওকে। 3 নম্বরটা হচ্ছে সময়গত উপযোগ। সময়গত উপযোগটা কি? দেখো, এক সময়ের জিনিস আরেক সময়ে যদি বিক্রি করা হয়, তাহলে মূল্যটা বেশি পাওয়া যায়। যেমন মনে করো, আমাদের বাংলাদেশে যে সময় ধান উৎপাদন করা হয়, মনে করো যে আষাঢ় বা শ্রাবণ মাসে ধান বেশি হয়। আচ্ছা, এই মাসগুলোতে যদি আমরা ধান কি করে রাখি? মজুত করে রাখি। আর যে সময়ে ধান উৎপাদন কম হয়, সেই সময়ে যদি আমরা বিক্রি করি, তাহলে অধিক লাভবান হওয়া সম্ভব। সেটা হচ্ছে সময়গত উপযোগ। বুঝতে পারছি? এক সিজন বা এক মৌসুমের জিনিস যদি আমরা আরেক মৌসুমে বিক্রি করি, তাহলে কি পাওয়া যায়? অনেক বেশি অর্থ পাওয়া যায়, বা তার মূল্যটা বৃদ্ধি পায়। এজন্য এটা হচ্ছে সময়গত উপযোগ। 4 নম্বরটা হচ্ছে সেবাগত উপযোগ। সেবাগত উপযোগ বলতে কি বুঝি?
শিক্ষক শিক্ষাদান করেন, এটা তার একটা সেবামূলক কাজ, তার বিনিময়ে তিনি কিছু পারিশ্রমিক পান, এটা হচ্ছে সেবামূলক। ডাক্তার চিকিৎসা দেন, ডাক্তার কি মাঠে বা হচ্ছে ফসলের মাঠে কাজ করেন তা না, তিনি হচ্ছে মানুষের সেবা করার পরে সেখান থেকে বিনিময় মূল্য নেন, এটা হচ্ছে সেবাগত উপযোগ। বুঝতে পারছি। আর 5 নম্বরটা দেখো, 5 নম্বরটা হচ্ছে মালিকানাগত উপযোগ, অর্থাৎ মালিকানা হস্তান্তর করতে হয়, এক জিনিসের মালিকানা আরেকজনের কাছে কি করা যায়, হস্তান্তর করা যায়। যেমন মনে করো একজনের 1 বিঘা জমি আছে, মনে করো 1 বিঘা জমি, এই 1 বিঘা জমি ক ব্যক্তির কাছে ছিল, দেখা গেল 1 বছর পরে ক ব্যক্তি খ ব্যক্তির কাছে হস্তান্তর করে দিল, বিক্রি করে দিল, মালিকানা সত্ত্বটা কি করে দিল, বিক্রি করে দিল, তাহলে সেটা হয়ে গেছে মালিকানাগত উপযোগ। বুঝতে পারছি। তোমরা যারা পরীক্ষার্থী তোমরা ক্লাসটি খুব মনোযোগ সহকারে করবা, কারণ হচ্ছে এই অধ্যায় থেকে সৃজনশীল থাকে, এই সৃজনশীলের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বলতে পারি উৎপাদনের উপযোগ সৃষ্টি হয় 5 ভাগে। কয় ভাগে? 5 ভাগে। প্রথমটা হচ্ছে রূপগত, তারপরেটা হচ্ছে স্থানগত, পরেরটা হচ্ছে সময়গত, 4 নম্বরটা হচ্ছে সেবাগত, 5 নম্বর হচ্ছে মালিকানাগত। ওকে, ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানবো উৎপাদনের উপকরণ। উৎপাদন করতে হলে উপকরণের প্রয়োজন, তাই না? নতুন কিছু তৈরি করব, এটার জন্য কি দরকার, আমাদের উপকরণের দরকার। আচ্ছা, উপকরণ তাহলে কি? উৎপাদনের অপরিহার্য জিনিস, তাই না? উৎপাদনের অপরিহার্য বস্তুগুলো হচ্ছে উপকরণ। আচ্ছা, তাহলে কি উৎপাদনের উপকরণ 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার বা 4টি। উৎপাদনের উপকরণ কয়টি? 4টি। এটা এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি এমসিকিউ থাকে যে উৎপাদনের উপকরণ কয়টি, তাহলে উৎপাদনের উপকরণ 4টি। কোন 4টি? প্রথমটা হচ্ছে ভূমি, কি? ভূমি। পরেরটা হচ্ছে শ্রম, তাই 3 নম্বরটা হচ্ছে মূলধন, 4 নম্বরটা হচ্ছে সংগঠন। এই হচ্ছে 4টা উৎপাদনের উপকরণ। ভূমিটা কি? দেখো, নতুন কোনো বস্তু বা নতুন কোনো জিনিস উৎপাদন করতে প্রকৃতি প্রদত্ত প্রত্যেকটা সম্পদকে ভূমি বলে। নতুন কোনো জিনিস তৈরি করতে প্রকৃতি প্রদত্ত প্রত্যেকটা জিনিসকে কি বলে? ভূমি বলে। শুধু মাটিটা বা জমিটা যে ভূমি তা না, বুঝতে পারছি। এই ভূমির মধ্যে থাকে জমি, তারপরে সূর্যের আলো, পানি, যাই তুমি যেখানেই নতুন একটা দ্রব্য তৈরি করবা বা বস্তু তৈরি করতে চাবা সেটাই হয়ে যাবে ভূমি। নট অনলি জমি, ঠিক আছে? শুধু জমিটা কিন্তু ভূমি না, তুমি যেখানে নতুন জিনিস তৈরি করবা সেটা হয়ে যাবে কি? ভূমি। বোঝাতে পারছি? আচ্ছা, তাহলে উৎপাদনের এটা একটা গুরুত্বপূর্ণ উপকরণ, এটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত। ওকে, আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে শ্রম। উৎপাদন কাজে ব্যবহৃত সকল প্রকার শারীরিক ও মানসিক শ্রমকে শ্রম বলা হয়। কি বললাম বলো তো? উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সকল প্রকার শারীরিক এবং মানসিক শ্রমকে কি বলা হয়? শ্রম বলা হয় অর্থনীতির ভাষায়। যেমন একটা গাড়ি তৈরিতে, দেখো এটা মনে করো একটা গাড়ি, এই গাড়ি তৈরিতে গাড়ির যে লোহাগুলো আছে না, যে এই লোহাগুলো বহন করে আনে কারা? লেবার, যারা শ্রমিক তারা। তবে গাড়িটা তৈরি করতে কারা বেশি অবদান রাখে? ইঞ্জিনিয়ার মনে করো, তারপরে এখানে টেকনিশিয়ান আছে, অনেক মানুষ আছে না। ইঞ্জিনিয়ার কি গাড়ির এই লোহাগুলো বহন করে নিয়ে আসে? অবশ্যই না। কারা নিয়ে আসে? শ্রমিকরা। শ্রমিকরা কি করতেছে? এই যে তাদের শারীরিক শ্রমটা দিচ্ছে, আর এই ইঞ্জিনিয়ার বা হচ্ছে টেকনিশিয়ান কি করছে? তাদের মানসিক শ্রমটা দিচ্ছে। তাহলে এখানে উৎপাদন হচ্ছে গাড়ি, কিন্তু এখানে শারীরিক প্লাস মানসিক 2 প্রকারই শ্রম ব্যবহার হচ্ছে। তাহলে উৎপাদন কার্যে মানুষের প্রত্যেকটা শারীরিক এবং মানসিক শ্রমকে অর্থনীতির ভাষায় বলা হয় শ্রম। এটা হচ্ছে উৎপাদনের 2 নম্বর উপকরণ। 3 নম্বরটা হচ্ছে মূলধন। উৎপাদন কাজে ব্যবহৃত অর্থটাকে বলা হয় মূলধন। উৎপাদন কাজে ব্যবহৃত অর্থটাকে কি বলা হয়? মূলধন বলা হয়। আমি মনে করো গাড়িটা যে তৈরি করব, গাড়ির জিনিসপত্রগুলো যে নিয়ে আসবো, কোথায় থেকে নিয়ে আসবো? টাকা না থাকলে তো আমার নিয়ে আসা সম্ভব না। এজন্য উৎপাদনকারী ব্যক্তিকে মূলধন নিয়োগ করতে হয়। উৎপাদন কাজে মূলধনটা কি করতে হয়? নিয়োগ করতে হয়। নিয়োগ করার পরে তিনি জিনিসপত্র নিয়ে আসেন, নতুন একটা উপযোগ সৃষ্টি করে বাজারজাত যখন করেন, তখন তার থেকে তিনি অনেকটা প্রফিট লাভ করেন। সেটা হচ্ছে মূলধনের অবদান। বুঝতে পারছি? আচ্ছা, আর 4 নম্বরটা হচ্ছে, দেখো 4 নম্বর হচ্ছে সংগঠন। এই যে সবগুলো ভূমি, শ্রম এবং মূলধন সবগুলোকে একসাথে করবেন, কে করবেন? এই সংগঠন করবে। বুঝতে পারছি? এই সংগঠনের কাজ হচ্ছে এই 3টাকে সচল করা। কি করা? সচল করা। যদি এই সংগঠন না থাকে তাহলে 3টার কোনো অস্তিত্ব থাকবে না। এই জন্য এই 3টাকে সচল করার দায়িত্ব হচ্ছে সংগঠনের। আর যিনি সংগঠন পরিচালনা করেন তাকে বলা হয় সংগঠক বা উদ্যোক্তা।
বুঝতে পারছি? উদ্যোক্তা বা সংগঠন কাকে বলা হয়? যিনি সংগঠন পরিচালনা করেন তাকে বলা হয় সংগঠক বা উদ্যোক্তা। ওকে, আচ্ছা, আজকে আমাদের চতুর্থ অধ্যায়ের প্রথম পর্বটা এতটুকুই থাক। পরবর্তীতে আমরা আলোচনা করব প্রান্তিক ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, উপযোগ রেখা, এই বিষয়গুলো আলোচনা হবে। তো তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছো সকলকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা নতুন এসেছো এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবা আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হয়ে যাবে কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।